ওয়েলকাম ব্যাক টু অগ্নিশ স্টাডি পোর্টাল। আজকের ক্লাসে আমি বিভিন্ন বিদ্রোহের সম্পর্কে আলোচনা করব। ভারতের ইতিহাসকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা হয়, যেখানে প্রাচীন যুগের ইতিহাস বা মধ্যযুগের ইতিহাস, আর একটি হচ্ছে আধুনিক যুগের ইতিহাস বা মডার্ন হিস্ট্রি, যেখানে সাধারণত ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তো সেই বিষয়েরই একটি গুরুত্বপূর্ণ অংশ কি বিভিন্ন বিদ্রোহ, যেখানে বিভিন্ন বিদ্রোহের সাল বা কোন বিদ্রোহের কোন নেতা ছিলেন, কোথায় সংগঠিত হয়েছিল, সেই সমস্ত বিষয় থেকে কিন্তু বিস্তারিত প্রশ্ন বিভিন্ন চাকরির পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়ে থাকে। তাই এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। তবে দেরি কিসে, শুরু করা যাক। সন্ন্যাসী বিদ্রোহ কত সালে হয়েছিল? 1763 খ্রিস্টাব্দে। কোথায় হয়েছিল? বঙ্গদেশের ঢাকা। চুয়ার বিদ্রোহ 1799 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের রাজ্যে সংগঠিত হয়। ভিল বিদ্রোহ 1819 খ্রিস্টাব্দ থেকে 1825 খ্রিস্টাব্দ পর্যন্ত পশ্চিমঘাট পর্বত অঞ্চল, এই জায়গায় ভিল বিদ্রোহ। তাহলে এই যে সন্ন্যাসী বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, ভিল বিদ্রোহ, এগুলো কিন্তু পরীক্ষাতে বারবার জিজ্ঞাসা করা হয়, খুবই ইম্পর্টেন্ট এগুলো। এরপর খাসিয়া বিদ্রোহ কত সালে? 1829 খ্রিস্টাব্দ থেকে 1833 খ্রিস্টাব্দ পর্যন্ত আসাম ও মেঘালয়ে এটা সংগঠিত হয়। কি খাসিয়া বিদ্রোহ, যার নেতার নাম ছিল তীরথ সিং আর বাদমানিক, এই দুজন ছিল কিন্তু খাসিয়া বিদ্রোহের নেতা। কোল বিদ্রোহ ভীষণ ইম্পর্টেন্ট। 1831 খ্রিস্টাব্দ থেকে 1832 খ্রিস্টাব্দ পর্যন্ত ছোটনাগপুর অঞ্চলে এই বিদ্রোহ সংগঠিত হয়, যার নেতার নাম বুদ্ধভগত জোয়াভগত। এই দুটো কিন্তু পরীক্ষাতে বারবার জিজ্ঞাসা করে। কোল বিদ্রোহ ভীষণ ইম্পর্টেন্ট একটা বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ আরও বেশি ইম্পর্টেন্ট। 1855 খ্রিস্টাব্দে রাজমহল পাহাড়ে এর নেতার নাম ছিল সিধু কানু। চাঁদ ভৈরব, এরা তিনজনই ছিলেন কিন্তু এই সিধু কানু চাঁদ আর ভৈরব, এই চারজন, সিধু কানু চাঁদ আর ভৈরব, এই চারজনই ছিলেন কিন্তু ভাই। এরা সাঁওতাল বিদ্রোহের নেতা, বিশিষ্ট ভূমিকা পালন করেছিল সাঁওতাল বিদ্রোহে। আর এই সাঁওতাল বিদ্রোহ 1855 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছিল, আর এটা রাজমহল পাহাড়ে। এই রাজমহল পাহাড় সম্পর্কেও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয় যে কোথায় সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল। এরপর মুন্ডা বিদ্রোহ বা উলগুলান বিদ্রোহ, এটাও কিন্তু পরীক্ষাতে বারবার জিজ্ঞাসা করে। মুন্ডা বিদ্রোহের অপর নাম উলগুলান বিদ্রোহ, এটা থেকেও প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। 1899 খ্রিস্টাব্দ থেকে 1900 খ্রিস্টাব্দ পর্যন্ত কোথায়? ঝাড়খণ্ড বা বিহার এবং ঝাড়খণ্ডে যে অংশে সেই সময় মুন্ডা বিদ্রোহ হয়েছিল সেটা বর্তমানে বিহার ঝাড়খণ্ডের দুটো রাজ্যের মধ্যেই পড়ে, এই জন্য দুটো রাজ্যের কথাই বলা হয়েছে। এই বিদ্রোহের যে নেতা ছিল সেই মুন্ডা বিদ্রোহের বিরসা মুন্ডা, এই নামটাও কিন্তু বারবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় যে মুন্ডা বিদ্রোহের নেতার নাম কি বা কার নেতৃত্বে মুন্ডা বিদ্রোহ গড়ে উঠেছিল। এরপর রামসি বিদ্রোহ 1822 খ্রিস্টাব্দ থেকে 1829 খ্রিস্টাব্দ পর্যন্ত, এর নেতার নাম কী ছিল? দাদা সাহেব ফাড়কে। এনাকে মহারাষ্ট্রের রবিনহুড কিন্তু বলা হয়, এটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়, মহারাষ্ট্রের রবিনহুড কাকে বলা হয়? তাহলে কি? দাদা সাহেব ফাড়কে। এই বিদ্রোহ পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে সংগঠিত হয়েছিল। কোথায়? এটাও কিন্তু পশ্চিমঘাট পার্বত্যে সংগঠিত হয়েছিল। এরপর পাবনা বিদ্রোহ কত? 1872 খ্রিস্টাব্দ থেকে 1876 খ্রিস্টাব্দ পর্যন্ত পূর্ববঙ্গের পাবনা জেলাতে হয়েছিল। তাহলে পাবনার নাম থেকেই মনে রাখা সহজ, পাবনা বিদ্রোহ। এরপর সন্ন্যাসী ফকির বিদ্রোহ, এটাও কিন্তু বারবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, খুব ইম্পর্টেন্ট। 1763 খ্রিস্টাব্দ থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত বঙ্গদেশ ও বিহারের সূচনা হয়েছিল। বঙ্গদেশ এবং বিহারে এই সন্ন্যাসী ফকির বিদ্রোহ সংগঠিত হয়েছিল 1763 খ্রিস্টাব্দ থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর এর নেতৃত্ব দিয়েছিলেন কারা? মজনু শাহ, মুসা শাহ, চিরাগ আলী। এগুলোও কিন্তু পরীক্ষাতে ঘুরিয়ে ফিরিয়ে মাঝে মধ্যেই আসে, জিজ্ঞাসা করা হয় বিভিন্ন পরীক্ষায়, খুব ইম্পর্টেন্ট। এরপর চুয়ার বিদ্রোহ কত সালে? 1799 খ্রিস্টাব্দ থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলার জঙ্গলমহলে সংগঠিত হয়েছিল। এটা এই পূর্ব মেদিনীপুর পশ্চিমবঙ্গের। এর নেতৃত্ব কে দিয়েছিল? ঘাটশিলার জমিদার, যার নাম জগন্নাথ সিংহ। ইনি রাজাও বলতেন ওনাকে, রাজা জগন্নাথ সিংহ। ইনি কিন্তু এই চুয়ার বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। এই চুয়ার বিদ্রোহটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে বারবার জিজ্ঞাসা করা হয়। বারাণসী বিদ্রোহ কত? 1781 খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের অন্তর্গত বারাণসীতে এই বিদ্রোহ সংগঠিত হয়। এর নেতৃত্ব দেন মিস্টেক আছে একটা, চৈত সিং এর নেতৃত্ব দেন বারাণসী বিদ্রোহ। এরপর রংপুর বিদ্রোহ, বারবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। রংপুর বিদ্রোহ কত সালে হয়েছিল? 1783 খ্রিস্টাব্দে হয়েছিল, পূর্ববঙ্গের রংপুর পরগনাতে এটি হয়। এই বিদ্রোহের যে নেতৃত্ব দিয়েছিলেন নুরুল উদ্দিন ও দয়ারাম শীল, এই দুজন কিন্তু এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। এদেরকে কেন্দ্র করেই কিন্তু এই বিদ্রোহ গড়ে উঠেছিল, আর এই সম্পর্কেও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। এরপর পলিগর বিদ্রোহ বা খুরদা বিদ্রোহ কত? 1783 খ্রিস্টাব্দে হয়েছিল। দক্ষিণ ভারতের
বেড়ালিতে হয়েছিল, এটা বিদ্রোহের সূচনা হয় আর কি দক্ষিণ ভারতে। এর নেতৃত্ব দিয়েছিল পাণ্ডেয়াম কট্টাবর্তম, পাণ্ডেয়াম কাট্টাবোম্বান। পাইক বিদ্রোহের পরে 1817 খ্রিস্টাব্দে উড়িষ্যাতে সূচনা হয়েছিল, নেতৃত্ব দিয়েছিল বিদ্যাধর মহাপাত্র। এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে, বিদ্যাধর মহাপাত্র কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন? পাইক বিদ্রোহ। কত সালে হয়েছিল? 1817 খ্রিস্টাব্দে। কোথায় সূচনা হয় এর? উড়িষ্যাতে। পাগলাপন্থীদের বিদ্রোহ কত? 1824 খ্রিস্টাব্দে পূর্ববঙ্গের ময়মনসিংহ জেলায় শেরপুর পরগনাতে হয়েছিল। তাহলে পূর্ববঙ্গের ময়মনসিংহে হয়েছিল কি? পাগলাপন্থীদের বিদ্রোহ। কোকা বিদ্রোহ, কোকা বিদ্রোহ 1872 খ্রিস্টাব্দে পাঞ্জাবে সংগঠিত হয়। এই কোকা বিদ্রোহ কিন্তু বারবার পরীক্ষা আসে, কত সালে কোকা বিদ্রোহ সংগঠিত হয়েছিল এটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। 1872 খ্রিস্টাব্দে নেতৃত্ব দিয়েছিল গুরুরাম সিং ও ভগৎ জহর মাল, এরা দুজনে এর নেতৃত্ব দিয়েছিল কার? কোকা বিদ্রোহ। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিদ্রোহ, পরীক্ষাতে বারবার জিজ্ঞাসা করা হয়ে থাকে। এরপর কিট্টুর বিদ্রোহ 1824 খ্রিস্টাব্দে কর্ণাটকের বেলগাঁওতে অনুষ্ঠিত হয়েছিল, যার নেতৃত্ব দিয়েছিল রানী চেন্নামা। রাজা বিদ্রোহ 1879 খ্রিস্টাব্দে মাদ্রাজে সূত্রপাত হয়েছিল, যার নেতৃত্ব দিয়েছিলেন আল্লুরি সীতারাম রাজু। এটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়, আল্লুরি সীতারাম রাজু কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? রাজা বিদ্রোহ কত সালে হয়েছিল? 1879 খ্রিস্টাব্দে হয়েছিল। মোপলা বিদ্রোহ, ভিভিআই, ভীষণ ইম্পর্টেন্ট, বা মানে বহুবার পরীক্ষাতে এসছে। মোপলা বিদ্রোহ বা মালাবার বিদ্রোহ কত সালে? 1921 খ্রিস্টাব্দে কেরালায়। কোন রাজ্যে? কেরালার মালাবার অঞ্চলে সূত্রপাত হয়। এর নেতৃত্ব দিয়েছিল ইসলাম ধর্মাবলম্বী কৃষকেরা, এদের একটা কৃষক আন্দোলন, কিন্তু এটি ভারতের প্রথম জাতিগত বিদ্রোহ। তেভাগা আন্দোলন, এটাও বারবার পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। তেভাগা আন্দোলন কত সালে হয়েছিল? 1946 থেকে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত। বাংলার দিনাজপুরে সূত্রপাত হয়েছিল, এর নেতৃত্ব দেন কমিউনিস্ট নেতৃবর্গ। তাহলে যারা কমিউনিস্ট পার্টি নেতৃবর্গ আছেন তারাই কিন্তু এই তেভাগা আন্দোলনের জন্য নেতৃত্ব দিয়েছিল, যা 1946 থেকে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার দিনাজপুরের সূত্রপাত হয়েছিল যার। এরপরে নায়ক বিদ্রোহ কত? 1806 খ্রিস্টাব্দে। এটি পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায়, এটা একটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় সংগঠিত হয়, যার নেতৃত্ব দেন অচল সিং। এরপর বুন্দেলা বিদ্রোহ কত? 1842 খ্রিস্টাব্দে। এটি বুন্দেলখণ্ডের বিদ্রোহ সূত্রপাত হয়েছিল, নেতৃত্ব দেন মধুকর শাহ ও জাহির সিং, এই দুজনের নেতৃত্ব দিয়েছিল। এরপর ত্রিবঙ্কুর বিদ্রোহ কত? 1805 খ্রিস্টাব্দ থেকে 1809 খ্রিস্টাব্দ পর্যন্ত। ত্রিবঙ্কুর কেরালার রাজ্যের ত্রিবঙ্কুরে এই বিদ্রোহ সূত্রপাত হয়েছিল, নেতৃত্ব দেন ভেল্লুথাম্পি। ভেল্লুথাম্পি কিন্তু এই বিদ্রোহের নেতৃত্ব দেন। সাতারা বিদ্রোহ, এইসব ভীষণ ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষা জিজ্ঞাসা করে। 1840 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের সাতারাতে এই বিদ্রোহের সূত্রপাত হয়, এর নেতৃত্ব দেন রাজা ধবরাও পাওয়ার সাতরা বিদ্রোহের সঙ্গে যুক্ত, এটাও কিন্তু পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা হয়। গডকারি বিদ্রোহ 1844 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের কোলাপুরে এই বিদ্রোহ সংগঠিত হয়। এখানে মোট 26টি বিদ্রোহ নিয়ে আমি আলোচনা করেছি। 26টি বিদ্রোহের মধ্যে যেগুলি হাইলাইট করা আছে সেইগুলি কিন্তু ভিভিআই, ভীষণ ইম্পর্টেন্ট, যেগুলো বারবার গতানুগতিকভাবে পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। বাকিগুলোও মনে রাখা প্রয়োজন, কেননা এখন প্রশ্নপত্রের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, টাফ হচ্ছে, তো সেক্ষেত্রে আরও ভালোভাবে পড়তে হবে বা ডিটেলসে পড়ার প্রয়োজন। এরপর ডিটেলসে যে বিদ্রোহগুলো আছে সেইগুলো নিয়ে ডিটেলস আলোচনা করেছি, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং যার থেকে অনেক তথ্য আমরা পাবো, সেগুলো নিচে দেখে নেব। ফরাজি বিদ্রোহ, ফরাজি বিদ্রোহের নেতার নাম হাজি শরিয়াতুল্লাহ, এটা কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়, খুব একটা গুরুত্বপূর্ণ নাম। ফরাজি শব্দের উৎপত্তি আরবি ফার্স শব্দ থেকে, যার অর্থ ঈশ্বরের সেনানায়ক। হাজি শরিয়াতুল্লাহর পুত্রের নাম ছিল মোহাম্মদ মহসিন, যাকে দুদু মিয়া নামে বেশি পরিচিত। দুদু মিয়া নামে কে পরিচিত? এটাও কিন্তু পরীক্ষাতে বারবার জিজ্ঞাসা করা হয়েছে, খুব একটা ইম্পর্ট্যান্ট লাইন। দুদু মিয়া ফরাজি খিলাফততন্ত্র নামে একটি সংগঠন গড়ে তোলেন। তাহলে দুদু মিয়া যে সংগঠন গড়ে তুলেছিলেন তার নাম কি? এটাও পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়েছে। খিলাফততন্ত্র নামে দুদু মিয়া একটা ফরাজি সংগঠন গড়ে তোলেন। এরপর দেখব ওহাবি আন্দোলন। ওহাবি আন্দোলন কি? ওহাবি শব্দের অর্থ নবজাগরণ, এটাও পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। ওহাবি শব্দের অর্থ কী? ভারতে এই আন্দোলন শুরু করেন শাহ ওয়ালিউল্লাহ এবং তার পুত্র আজিজ বা হাজিজ। বাংলাদেশে ওহাবি আন্দোলনের নেতৃত্ব দেন মীর নিসার আলী, যার আরেক নাম ছিল তিতুমির। এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ লাইন এবং পরীক্ষাতে বারবার আসে, যে বাংলাদেশে বা বঙ্গদেশে বা বর্তমানে পশ্চিমবঙ্গ, আগে তো বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ দুটোই একই ছিল, তো সেই ক্ষেত্রে এখানে বাংলাদেশ বলা হয়েছে। বাংলাদেশে বা বঙ্গদেশে এই ওহাবি আন্দোলনের নেতৃত্ব দেন কে? এটা বারবার পরীক্ষায় এসছে, মীর নিসার আলী, যার আরেক নাম তিতুমির বা ডাক নাম তিতুমির। তিতুমির
তিতুমিরের যে আন্দোলন তার কেন্দ্রস্থল ছিল বারাসাত। বারাসাত কেন্দ্রস্থল থাকার জন্য এই বিদ্রোহ কিন্তু ইতিহাসে বারাসাত বিদ্রোহ নামেও পরিচিত। এটা যা ঘটেছিল কত সালে? 1831 সালে। এই যে বারাসাত বিদ্রোহ যেটা হয় সেটা কিন্তু 1831 সালে হয়েছিল। এবার জেনে নেব আরও ডিটেলস। বাদুড়িয়ার কাছে নারকেলবেড়িয়াতে তিনি বাঁশের কেল্লা তৈরি করেছিলেন। তাহলে বাঁশের কেল্লা কে তৈরি করেছিল এটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়েছে, যা লর্ড উইলিয়াম বেন্টিক 1831 সালে কর্নেল স্টুয়ার্টের নেতৃত্বে ভেঙে দেন এবং তিতুমির মারা যায়। তিতুমিরের সঙ্গে এই বেন্টিকের পাঠানো কর্নেল স্টুয়ার্টের সঙ্গে তুমুল যুদ্ধ হয়। সেই যুদ্ধে তিতুমির মারা যান এবং তার বাঁশের কেল্লা ধ্বংসপ্রাপ্ত হয়। তো এটা সেই ওহাবি আন্দোলন থেকেই সূত্রপাত হচ্ছে, কিন্তু পরবর্তীতে এটা বারাসাত বিদ্রোহে পরিণত হয়েছিল। ভারতে ওহাবি আন্দোলনের যথার্থ প্রতিষ্ঠাতা ছিলেন রায়বেরেলির সৈয়দ আহমেদ। তিনি আব্দুল আজিজের শিষ্য ছিলেন। তাহলে এই সৈয়দ আহমেদকে কিন্তু ওহাবি আন্দোলনের যথার্থ প্রতিষ্ঠাতা বলা হয়। এটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়ে থাকে। 1831 সালে বালাকোটের যুদ্ধে সৈয়দ আহমেদ শিখদের কাছে পরাস্ত হন। ওহাবি আন্দোলনের কেন্দ্রস্থল ছিল সিথানা। এরপর জেনে নেব কোল বিদ্রোহ। কোল বিদ্রোহ 1831 খ্রিস্টাব্দ থেকে 1832 খ্রিস্টাব্দ পর্যন্ত ছোটনাগপুরের কোলরা ইংরেজ শাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এটাই কোল বিদ্রোহ নামে পরিচিত। এই কোল বিদ্রোহের নেতার নাম বুদ্ধ ভগত, জোয়া ভগত আর সুইমুন্ডা। এগুলো থেকে বারবার কোল বিদ্রোহের নেতার নাম হিসাবে কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়েছে। বহুবার এসছে ঘুরিয়ে ফিরিয়ে, হয়তো অপশানে কখনো বুদ্ধ ভগত পাওয়া যাবে, কখনো জোয়া ভগত পাওয়া যাবে, কখনো সুইমুন্ডা পাওয়া যাবে। তো সেক্ষেত্রে তিনটে নামই মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ ভীষণ ইম্পর্টেন্ট। সাঁওতাল বিদ্রোহের নেতার নাম সিধু কানুও। কতবার পরীক্ষায় এসছে তার কোনো সীমা নেই। সাঁওতাল বিদ্রোহের প্রতীক ছিল শাল গাছ। সাঁওতালরা বহিরাগত নীলকর ও ইংরেজদের, এই তিনজনদেরকে কী বলতো? দিকু বলে ডাকতো। দিকু মানে বহিরাগত কোনো ব্যক্তি বা নীলকর বা ইংরেজে, এদেরকে দিকু বলে ডাকতো। দামিনী কথাটির অর্থ হলো দামিনী কহি কথাটির অর্থ হলো পাহাড়ের প্রান্তদেশ। সেটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করে দামিনী কহি কথার অর্থ কী, যা রাজমহল পার্বত্য অঞ্চল ও মুর্শিদাবাদের একাংশ অঞ্চলের অন্তর্গত। এই যে পাহাড়ের প্রান্তদেশ, যেখানে যে জায়গাটাকে কেন্দ্র করে সাঁওতাল বিদ্রোহ গড়ে উঠেছিল, সেটা রাজমহল পার্বত্য অঞ্চল। সাঁওতাল বিদ্রোহের সময়কাল ছিল 1855 খ্রিস্টাব্দ থেকে 1856 খ্রিস্টাব্দ পর্যন্ত, যার আরেক নাম ছিল হুল বিদ্রোহ। এই সাঁওতাল বিদ্রোহের আরেক নাম হুল বিদ্রোহ। এটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়, অপশানে পাওয়া যাবে। এরপর নীল বিদ্রোহ। নীল চাষ শুরু হয়েছিল 1777 সালে। বাংলাদেশের লুই বোনার নামে এক ফরাসি বণিক প্রথম নীল চাষ শুরু করেছিলেন। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য, জেনে নেওয়া জরুরি। 1892 সালে ভারতে প্রথম নীল কারখানা গড়ে তোলেন কে? কার্ল ব্লাম নামে এক ইংরেজ কী করেছিল? যে 1892 খ্রিস্টাব্দে প্রথম নীল কারখানা গড়ে তোলেন। 1892 সালে কৃত্রিম উপায়ে নীল উৎপাদন শুরু হয়। ওই যখনই কিন্তু কার্ল ব্লাম তার কারখানা গড়ে তোলেন, সেই সময় কিন্তু কৃত্রিম উপায়ে নীল উৎপাদন শুরু হয়েছিল। নীল করে নিজের কেনা জমিতে ক্ষেত মজুর দ্বারা চাষকে বলা হতো নিজ আবাদি বা এলাকা চাষ। আর রায়ত বা চাষিকে সামান্য পরিমাণ দাদন অর্থাৎ অগ্রিম টাকা দিয়ে রায়তের জমিতেই নীল চাষকে বলা হতো বে এলাকা বা রায়তি বা দাদনি চাষ। তাহলে কি নীলকরেরা যদি তাদের নিজের কেনা জমিতে ক্ষেত মজুরের মাধ্যমে যদি নীল চাষ করাতো, তাহলে সেটা বলা হতো নিজ আবাদি বা এলাকা চাষ। আর রায়ত বা চাষিকে সামান্য পরিমাণ দাদন মানে ওই চাষিরই জমি, তাকে সামান্য পরিমাণ দাদন বা অগ্রিম টাকা দিয়ে সেই রায়তের জমিতে নীল চাষকে তারা বে এলাকা বা রায়তি বা দাদন চাষ এটাই বলতো। নীলকর সাহেবের সুবিধার্থে 1830 সালে রেগুলেশন 5 বা পঞ্চম আইন অনুসারে একটি আইন পাশ হয়। এইটা ছিল কিন্তু সেই ভয়ানক আইন। এই আইন অনুসারে দাদন নিয়ে নীল চাষ না করলে চাষিদের কয়েদ ও সম্পত্তি বাজেয়াপ্ত হয়, তাদেরকে জেল জরিমানা না হলে তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হতো। এটা কিন্তু সেই ভয়াবহ আইন ছিল, যার বিরুদ্ধেই কিন্তু এই নীল বিদ্রোহ করতে বাধ্য হয়েছিল নীল চাষিরা। বাংলায় নীল বিদ্রোহ শুরু হয়েছিল 1859 সালে এবং শেষ হয় 1860 সালে। বিষ্ণুচরণ বিশ্বাস আর দিগম্বর বিশ্বাস নদিয়া জেলার চৌগাছাতে নীল বিদ্রোহে, তাহলে নদিয়া জেলাতে নীল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস। এটা কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। জমিদার বাংলার নানা সাহেব যাকে বলা হতো কে? রামরতন মল্লিক রায়, তিনি নড়াইলে নীল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। রফিক মণ্ডল কোথায়? মালদাতে নীল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। এছাড়াও
মহেশ বন্দ্যোপাধ্যায় পাবনায়, রহিমুল্লাহ সুন্দরবনে, বৈদ্যনাথ সর্দার ও বিশ্বনাথ সর্দার বাঁশবেড়িয়াতে এবং কাদের মোল্লা খুলনায়, আর মুরাদ বিশ্বাস ও সৌহাদ বিশ্বাস ঔরঙ্গাবাদে নীল বিদ্রোহে নেতৃত্ব দেন। তাহলে এনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তিগণ নীল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। এগুলো থেকেও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে, জিজ্ঞাসা করা হয় এই জায়গায় কে নীল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। ঘুরিয়ে ফিরিয়ে অপশান থাকে, চেনা অপশান থাকবে, তো সেক্ষেত্রে গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এগুলো মনে রাখা খুবই জরুরি। নীল বিদ্রোহের প্রথম শহীদ কে হয়েছিলেন, এটাও কিন্তু পরীক্ষায় এসছে, শহীদ বিশ্বনাথ সর্দার, যাকে বলা হতো বাংলার রবিনহুড। এই শহীদ বিশ্বনাথ সর্দারকে বলা হতো কিন্তু বাংলার রবিনহুড। ইংরেজরা একে বিষে ডাকাত নামে ডাকতেন। তাহলে বিষে ডাকাত নামে কে পরিচিত ছিল? বিশ্বনাথ সর্দার, যাকে বাংলার রবিনহুড বলা হতো। এরপর মাসম্যান সম্পাদিত সমাচার দর্পণ নামক পত্রিকাতে সর্বপ্রথম নীল চাষিদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরা হয়। তাহলে এই মাসম্যান সম্পাদিত এই সমাচার দর্পণ পত্রপত্রিকাটি কে সম্পাদনা করতেন, এটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়, এটাও কিন্তু মনে রাখা জরুরি। এখানেই কিন্তু সর্বপ্রথম নীল চাষিদের দুঃখ ও দুর্দশার কথা তুলে ধরা হয়েছিল। এরপর হরিশচন্দ্র মুখোপাধ্যায় সম্পাদিত হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার মাধ্যমে নীল চাষিদের দুঃখ দুর্দশার কথা ধারাবাহিকভাবে বর্ণিত হয়। তাহলে এই যে হিন্দু প্যাট্রিয়ট, এই পত্রপত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিশচন্দ্র মুখোপাধ্যায়, এটাও পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। আর এই পত্রিকার মাধ্যমেই কিন্তু নীল চাষিদের দুঃখ দুর্দশার কথা ধারাবাহিকভাবে একদম কন্টিনিউয়াসলি এখানে কিন্তু বারবার এখানে এটা প্রিন্ট করা হতো এবং জনসমক্ষে তুলে ধরা হয়েছিল এবং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সমাজ চেতনার জন্য। নাট্যকার দীনবন্ধু মিত্র তার নীল দর্পণ নাটকের মাধ্যমে নীলকরদের অত্যাচার তুলে ধরেন। তাহলে এই যে নীল দর্পণ নাটক, এটা কে লিখেছিলেন? নাট্যকার দীনবন্ধু মিত্র, এটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। এই নাটক কোন পটভূমিকায় বা কোন সময় তৈরি হয়েছিল, সেটাও পরীক্ষাতে আসে নীল বিদ্রোহের সময়। এরপর দীনবন্ধু মিত্রের প্রকৃত নাম গান্ধর্ব নারায়ণ মিত্র, এটাও কিন্তু জেনে রাখা জরুরি, পরীক্ষায় আসতেই পারে। মাইকেল মধুসূদন দত্ত নীলদর্পণ নাটকটি ইংরাজি ভাষায় অনুবাদ করেন, এটা আমরা জানি, কিন্তু এই প্রকাশিত হয়েছিল রেভারেন্ড জেমস লং সাহেবের নাম অনুসারে। তার নামে বা মাইকেল মধুসূদন দত্তের নামে কিন্তু এই নীলদর্পণ নাটকটির যে ইংরেজি অনুবাদ, এটা প্রকাশিত হয়নি, এটা রেভারেন্ড জেমস লং সাহেবের নাম অনুসারেই প্রকাশিত হয়েছিল, যার ফলস্বরূপ কিন্তু এই লং সাহেবকে 1 মাসের কারাদণ্ড এবং 1000 টাকা জরিমানা করা হয়। ইংরেজরা কিন্তু ভীষণভাবে রেগে যান। তো সেই ক্ষেত্রে এই যে 1000 টাকা জরিমানা, এটা কে শোধ করেছিলেন? জমিদার কালীপ্রসন্ন সিংহ এই লং সাহেবের জরিমানার টাকা দিয়ে দেন। এগুলো তথ্য গুরুত্বপূর্ণ, আসতেই পারে পরীক্ষাতে, জেনে রাখা জরুরি। যশোর ও নদিয়া জেলায় এই নীল জেলা বলা হতো, মানে যশোর আর নদিয়া জেলাকেই নীল জেলা বলা হতো, মানে এখানে এত পরিমাণ নীল চাষ করা হতো সেই জন্য। নীল কমিশন কত সালে গঠন হয়, এটাও কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করে। 1860 খ্রিস্টাব্দে নীল কমিশন গঠন হয়। এরপর নীল মানে ব্রিটিশদের বিরুদ্ধে নীল বিদ্রোহ ছিল প্রথম সংগঠিত সফল বিপ্লব। তাহলে প্রথম সংগঠিত সফল বিপ্লব কী ছিল ব্রিটিশদের বিরুদ্ধে? এই নীল বিদ্রোহ। এরপর 1830 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিক পঞ্চম আইন ও সপ্তম আইন প্রবর্তন করেন, যেখানে নীল চাষিদের দুর্দশা মোচনের চেষ্টা করা হয়েছিল। পরবর্তীতে 1868 সালে অষ্টম আইন দ্বারা নীল চুক্তি রদ করা হয়। তাহলে পরবর্তীতে কিন্তু 1868 খ্রিস্টাব্দে এই নীল চুক্তি রদ হতে বাধ্য হয়েছিল অষ্টম আইন দ্বারা। এরপর জন প্রিন্টারগ্রান্ট একাদশ আইন পাশ করেন, নীল বিদ্রোহ দমন করেন। এরপরে কিন্তু আরও ভালোভাবে নীল বিদ্রোহ দমন হয়ে গেছিলো কী আইনের মাধ্যমে? একাদশ আইনের মাধ্যমে। সেটা কে করেছিল? জন প্রিন্টারগ্রান্ট। এটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করতেই পারে। নীল বিদ্রোহের সময় এটা প্রিন্টিং মিস্টেক আছে, বল্লম ও তরোয়াল নিয়ে যে বাহিনী যুদ্ধ করতো তাদের কী নাম ছিল? যুধিষ্ঠির বাহিনী। মানে নীল বিদ্রোহের সময় একটা বাহিনী যারা বল্লম এবং তরোয়াল নিয়ে যুদ্ধ করতো তাদেরকে একটা নাম দেওয়া হয়েছিল যুধিষ্ঠির বাহিনী। মহাভারতের যুধিষ্ঠির বল্লম খেলার সঙ্গে যুক্ত, সেইটা অনুসারেই কিন্তু এই যুদ্ধের নাম বা এই বাহিনীর নাম দেওয়া হয়েছিল যুধিষ্ঠির বাহিনী। নীল বিদ্রোহের সঙ্গে যুক্ত পত্রপত্রিকাগুলি হলো সমাচার চন্দ্রিকা, সমাচার দর্পণ, তত্ত্ববোধনী ও হিন্দু প্যাট্রিয়ট। এগুলো থেকেও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। এখান থেকে 3টে অপশান থাকবে যে নীল বিদ্রোহের সঙ্গে যুক্ত পত্রপত্রিকা কোনটি নয়, তো 3টে দেওয়া থাকলো আর একটা থাকলো না, এইভাবেও কিন্তু প্রশ্ন তৈরি হতে পারে, তো এগুলো জেনে নেওয়া জরুরি। দাক্ষিণাত্য বিদ্রোহ,
এই আন্দোলন ছিল প্রশাসনের তরফ থেকে কৃষকদের জমি অধিগ্রহণ, উচ্চ রাজস্ব নির্ধারণ ও মহাজনদের শোষণের বিরুদ্ধে সংগঠিত একটা কৃষক বিদ্রোহ। এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বাবা সাহেব দেশমুখ। তাহলে এই যে দাক্ষিণাত্য বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন এটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়, বাবা সাহেব দেশমুখ। এই আন্দোলনের সূত্রপাত হয়েছিল 1875 সালে 12ই মে পুনা জেলার সুপা গ্রামে। তাহলে কোথায় এই আন্দোলন বা দাক্ষিণাত্য বিদ্রোহ সূত্রপাত হয়েছিল? 1875 খ্রিস্টাব্দে 12ই মে পুনা জেলার সুপা গ্রামে। প্রথমে কৃষকরা নিজেরা এই আন্দোলন শুরু করলেও পরবর্তীতে পুনা সার্বজনীন সভার প্রতিষ্ঠাতা এমজি রানাডে বা মহাদেব গোবিন্দ রানাডে, ইনি ছিলেন কিন্তু পুনা সার্বজনীন সভার প্রতিষ্ঠা। এটা থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। এই মহাদেব গোবিন্দ রানাডে সমর্থন লাভ করেছিল কিন্তু এই যে আন্দোলন, দাক্ষিণাত্য আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল কৃষকরা, তাদেরকে কি সমর্থন করেছিল। দাক্ষিণাত্য বিদ্রোহের আরেক নাম ছিল মহারাষ্ট্রের কৃষক বিদ্রোহ, যা সংগঠিত হয়েছিল 1875 সালে, আগেই জানানো হয়েছে। দাক্ষিণাত্য বিদ্রোহ কমিশন গঠন হয়েছিল 1876 সালে, এটাও কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করতেই পারে। 1879 সালে দাক্ষিণাত্য কৃষক সাহায্য আইন পাশ হয়। এরপরে পরবর্তীতে 1879 সালে দাক্ষিণাত্য কৃষক আইন পাশ হয়। এইগুলি ছিল বিভিন্ন ধরনের বিদ্রোহ যেগুলো ভারতে যখন ব্রিটিশদের শাসন ছিল সেই সময় গড়ে উঠেছিল। এগুলি খুবই গুরুত্বপূর্ণ, এর থেকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষাতেই প্রশ্ন জিজ্ঞাসা করাই হয়ে থাকে। ক্লাসটি এখানেই শেষ হলো, খুব শীঘ্রই পরবর্তী ক্লাস আসতে চলেছে। আর যদি ক্লাসটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কারো কোনো বিষয় জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারেন। থ্যাংক ইউ।